দেখো, এখন আমি আমার ডেলি ড্রাইভার হিসেবে স্যামসাং গ্যালাক্সি Z4 7 ব্যবহার করছি। আর এতদিন ধরে আমি প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটা ব্যবহার করার পর কনফিডেন্টলি বলতে পারি এমন 5টা জিনিস রয়েছে যেটা হাজার মাথা কুটলেও আমার এই আইফোন করতে পারবে না। প্রথমেই বলে রাখি, এটা আইফোন লাভারদের একটু হার্ট করতে পারে, কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা আগে আইফোন লাভারদের সাথে শেয়ার করে দাও। আমিও দেখতে চাই এই 5টা চ্যালেঞ্জ আইফোন লাভাররা নিতে পারে কিনা। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো বস, কারণ এই ধরনের বাংলা ভাষায় এক্সক্লুসিভ ভিডিও আর কোথায় পাবে তোমরা। দেখো, যেদিন থেকে ফোল্ডিং ফোনটা আমি হাতে পেয়েছি, প্রথম থেকেই আমার ডাউট ছিল ফোল্ডিং ফোন মানে সেটা বাল্কি হবে, ওয়েটি হবে, জিন্সের পকেটে রাখতে অসুবিধা হবে। কিন্তু ফোনটা হাতে নেওয়ার পর এই সমস্ত ভুল ধারণা আমার ভেঙে গেছে। প্রথমেই বলে রাখি, স্যামসাং গ্যালাক্সি Z4 7 হচ্ছে এখনো পর্যন্ত স্যামসাং এর ফোল্ডিং ফোনগুলোর মধ্যে সব থেকে স্লিমেস্ট এবং লাইটেস্ট। সুতরাং গ্যালাক্সি Z4 7 কে যখন আমি পকেটে রাখছি, এটা একটা স্মার্টফোন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার পকেটের ভেতরেই একটা ট্যাবলেট ঢুকে যাচ্ছে। আর আইফোন মানে সেই একই বোরিং ডিসপ্লে, কোনো রকম ফোল্ডিং ম্যাজিক নেই। আর আগেই বললাম না, এটা সব থেকে স্লিমেস্ট আর লাইটেস্ট ফোল্ড এভার। সো এইটা যখন আমরা ভাঁজ করে রাখছি, মাত্র 8.9 mm থিক। আর যদি ভাঁজটা খুলে দিই তাহলে তো তোমরা চমকে দেবে, মাত্র 4.2 mm থিকনেস। স্যামসাং কি ক্রেজি কাজটাই না করেছে। আর ফোনটা যে এতদিন আমি ইউজ করছি, বারবার ভাঁজ খুলছি আবার বন্ধ করে রেখে দিচ্ছি, তারপরও ডিসপ্লের যে ক্রিজটা একেবারে ইনভিজিবল রয়েছে। সুতরাং প্রিমিয়াম তো হাতে লাগছেই, তার সঙ্গে সঙ্গে গ্যালাক্সি Z4 7 কিন্তু আগের থেকে অনেক বেশি ডিউরেবল, এই কথা অস্বীকার করার কিন্তু একেবারেই জায়গা নেই। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা বলবো, সেখানে আইফোন কিন্তু অলরেডি এখন হেরে বসে আছে। মানে এখন হেরে বসে আছে তো ঠিক আছে, আগামী কয়েক প্রজন্মেও অ্যাপেল স্যামসাংকে হারাতে পারবে কিনা এই ব্যাপারে সেটা নিয়েও সন্দেহ আছে। আর সেটা হচ্ছে গ্যালাক্সি এআই এর পাওয়ার, তার সঙ্গে যুক্ত হয়েছে গুগল জেমিনাই লাইভের শক্তি। কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা তোমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। রান্না বান্নার ব্যাপারে আমি একেবারেই অকেজো, কিন্তু আমাকে যদি কোনোদিন রান্না করতে হয় তাহলে দেখো, আমার কাছে যে যে সবজি আছে আমি গুগল জেমিনাই লাইভের সামনে দিয়ে দিলাম। তারপরে গুগল জেমিনাই লাইভকে আমি যদি আমার ভাষাতেই জিজ্ঞেস করি, গুগল জেমিনাই লাইভ একবারে বলে দেবে এটা দিয়ে কি কি রান্না করা যায়, কেমন ভাবে রান্না করা যায়, আর কি কি এটার সাথে মাল মশলা অ্যাড করতে হবে। সুতরাং বুঝতে পারছো, মানে আমার ডেলি যে কাজগুলো সেগুলো গুগল জেমিনাই লাইভ কতটা ইজি করে দিচ্ছে। কিন্তু অ্যাপেলের এআই চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেটেড, এখানে কি কি ভেজিটেবল আছে শুধু সেটাই বলতে পারছে, কি কি আমি রেসিপি তৈরি করতে পারবো সেটা আর বলতে পারছে না। ছাড়, এসব দরকার নেই। ধরো তোমার কাছে কোনো জব অপরচুনিটির মেল এলো, তোমাকে কোনো কিছু হেডেকে নিতে হবে না, ভাবতেই হবে না, জাস্ট স্ক্রিন শেয়ার করে গুগল জেমিনাইকে এটা দিয়ে দাও, ব্যাস গুগল জেমিনাই লাইভ সেটাকে অ্যানালিসিস করে একদম এক্স্যাক্টলি প্রফেশনাল ওয়েতে কিভাবে রিপ্লাই দেওয়া যায় সেই রিপ্লাইটা তোমার জন্য লিখে দেবে, কোনো হেডেক নিতে হবে না। আর অন্যদিকে অ্যাপেলের ইন্টেলিজেন্স এই ব্যাপারেও একদম ফেল, প্রফেশনাল রিপ্লাই কিভাবে দিতে হয় সেটাও জানে না। এরপরের যে এক্সাম্পলটা দেবো সেটার সাথে তোমরা নিজেরাই রিলেট করতে পারো। ধরো ইনস্টাগ্রামে কোনো একটা ছবি আমাকে পোস্ট করতে হবে, আমরা ভেবে চিন্তে অনেক সময় ক্যাপশনই খুঁজে পাই না, তখন ওই এমনি লিখে দেওয়া ছাড়া তো আমাদের হাতে কোনো উপায় নেই। যাই হোক, এবার গুগল জেমিনাই লাইভকে তোমরা ছবিটা দিয়ে দিলে, অ্যানালিসিস করে গুগল জেমিনাই লাইভ বলে দেবে যে এই ছবিটায় কি ধরনের ক্যাপশন হওয়া উচিত, এর সঙ্গে সঙ্গে রিলেটেড হ্যাশট্যাগ কি হওয়া উচিত সেটাও বলে দেবে। সুতরাং একদম ভাইরাল করে দিতে একাই ওস্তাদ স্যামসাং গ্যালাক্সি Z4 7। অ্যাপেল ইন্টেলিজেন্স এই ক্যাপশন জেনারেট করার কাজটা করতে পারছে, কিন্তু অনেক বেশি আই ক্যাচি আর অ্যাট্রাকটিভ ক্যাপশন দিতে পারছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি Z4 7। আর গুগল জেমিনাই লাইভের পাওয়ার তো এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে গ্যালাক্সি এআই এর পাওয়ার রয়েছে। ধরো আমি একটা বড় সেন্টেন্স লিখছি, সেখানে যদি আমার কোনো রকম গ্রামাটিক্যাল ভুল থাকে, সঙ্গে সঙ্গে স্যামসাং এর কিবোর্ডে এই এআই অপশনটা রয়েছে, ক্লিক করবে, সঙ্গে সঙ্গে সাজেশন দিয়ে দেখিয়ে দেবে যে এই ওয়ার্ডটা বা সেন্টেন্সটা কেমনভাবে তোমাদের লেখা উচিত। আর সেটাকে তোমরা রিপ্লেসও করে দিতে পারো, এমনকি কোনো একটা সেন্টেন্সকে তোমরা চাইলে রিরাইটও করে নিতে পারো। আর তাছাড়া গ্যালাক্সি এআই এর মধ্যে এআই জেনারেটিভ এডিট, স্কেচ টু ইমেজ আর এআই অবজেক্ট ইরেজারের মতো ইম্পর্টেন্ট ফিচারও দিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধাই নেই। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এটাই লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি চিপসেট রয়েছে, যেটা পাওয়ারফুল চিপসেট তো বসতেই, তার সঙ্গে সঙ্গে ডেইলি লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো সেটাও একদম স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। আর গ্যালাক্সি এআই আর গুগল জেমিনাই এর পাওয়ারকে হ্যান্ডেল করার জন্য এই ধরনেরই একটা তো চিপসেট দরকার। আরে আসলে থার্ড পয়েন্টটাই তো বলতে ভুলে গেলাম, আর সেটা হচ্ছে ক্যামেরা। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের লাইফ তো ক্যামেরার উপরেই দাঁড়িয়ে রয়েছে। এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা রয়েছে। আর এর যে প্রাইমারি ক্যামেরাটা সেটা 8K 30 FPS এ ভিডিও শুট করতে পারে, আর পাশাপাশি 4K 60 FPS এর অপশন তো এর কাছে একদম মামুলি ব্যাপার। আমরা বেশ কিছু পোর্ট্রেট শট ক্লিক করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে H2H ডিটেকশন কি পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর সব থেকে যেটা দরকার, এখানে পোর্ট্রেট ভিডিও মোডও রয়েছে, তোমরা চাইলে পোর্ট্রেট ভিডিও শুট করতে পারবে, অর্থাৎ প্রফেশনাল কন্টেন্ট শুট একদম নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z4 7।
আর আমার কাছে সব থেকে ফেভারিট ফিচার কোনটা বলো তো? এর ব্যাক ক্যামেরা দিয়ে আমি সেলফি তুলতে পারি, তার সঙ্গে সঙ্গে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আমি এর যে সামনের ডিসপ্লেটা সেটাকে স্ক্রিপ্টের জন্য ব্যবহার করতে পারি। ফলে কোনো রকম ইউটিউব বা ইনস্টাগ্রামে রিল শুট করার সময় আমাদের টপিক মিস হয়ে যায় না। এই করতে করতে কিন্তু আমি 3টে পয়েন্ট বলে দিয়েছি। এবার তোমরা বলো তো আইফোন কখনো এই সমস্ত ফিচার দিতে পারবে? যাই হোক, এবার 4th পয়েন্টে এসে বলবো এই ফোনটার ঝকঝকে ডিসপ্লে। এখানে যে ইনার ডিসপ্লেটা রয়েছে সেটা হচ্ছে 8 ইঞ্চির একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা একদম বাটারি স্মুথ কাজ করছে। এমনকি এই যে ইনার ডিসপ্লেটা সেটা এতটাই ঝকঝকে, ডাইরেক্ট সানলাইটেও এর ভিজিবিলিটি কোনো রকম ইস্যু হচ্ছে না। তার উপরে আমরা ইউটিউবে ভিডিও দেখেছি, তো অসুবিধা তো কিছু নেই, HDR10+ এর সাপোর্ট রয়েছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যা দিতে পারছে না স্মার্টফোনটা, এই ফোনটা থেকে যে আমি অন্য ফোন ব্যবহার করব সেটাই আর পারবো না। মানে এতটাই একটা বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। এর সঙ্গে সঙ্গে এর যে আউটার ডিসপ্লেটা রয়েছে সেটা একদম নর্মাল একটা ফোনের ডিসপ্লের মতোই, 6.5 ইঞ্চির একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। আর এখানেও 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডাইরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটাও যথেষ্ট ভালো কাজ করছে। সো ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে অ্যাপেল তার ধারে কাছেও আসবে না, ফোল্ডিং তো দূরে থাক। আর 5 নম্বর পয়েন্টটা যেটা বলবো না, সেটা শুনলে আইফোন লাভারদের হুশ উড়ে যাবে। এখানে স্যামসাং 7th জেনারেশনের ফোল্ডিং ফোন লঞ্চ করছে। অন্যদিকে আইফোন লাভার বলো আইফোনের কোন জেনারেশনের ফোল্ডিং ফোন চলছে? তার উপরে অ্যান্ড্রয়েডে ফুল ফ্রিডম রয়েছে, তোমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবে। আর আইফোন সেই পুরনো আদিকালের iOS এর উপরেই আটকে থাকবে। আর এখন iOS তো আবার স্যামসাং এর কপি করতেও ছাড়ে না। ওভারঅল ডেটা সিকিউরিটি, নক সিকিউরিটির একদম ফুল সাপোর্ট, তার সঙ্গে সঙ্গে সিকিউর ফোল্ডার। ধরো তোমাদের কোনো রকম প্রাইভেট ডেটা রয়েছে, তোমরা এক্সট্রা ফল্ট নক সিকিউরিটির মধ্যে রেখে দিলে সেটা আরো বেশি সিকিউর হয়ে গেল। মানে হ্যাকারের বাবার ক্ষমতা নেই ওই সিকিউরিটি ভাঙবে। যাই হোক, এই হচ্ছে 5টা পয়েন্ট। এবার তোমাদের সাথে চ্যালেঞ্জ থাকলো, দেখি আইফোন লাভাররা বলো আমার Fold 7 যেটা করতে পারে তোমাদের আইফোন কি আদৌ সেটা করতে পারে? যদি পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে বলে দাও যে আইফোন কোন দিক থেকে এগিয়ে। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।